জি স্যার, ভালো আছি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যায় স্যার। হ্যালো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি যদি মাইকটা একটু মুখের সামনে নেন তাহলে আরো শুনতে পাবো স্যার। এখন তোমাদের ওই সিটি পরীক্ষা হবে, জানো তো? অনলাইনে জানো তো সবাই? জি স্যার, জানি স্যার। সিটি পরীক্ষা অনলাইনে হবে। সেখানে সিলেবাস ফলো করবা। সিলেবাস বইতে যা লেখা আছে। স্যার, আমাদের কি স্যার আগের বারের মতন অবজেক্টিভ আর সিকিউ হবে স্যার? আগের বারের মানে মতো, 4টা হ্যাঁ। করে। হ্যাঁ, না, সিকিউ এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু ওই এমসিকিউ গুলা, জি স্যার। এমসিকিউ হবে। আগে যেভাবে হয়েছিল ঠিক ওইভাবে হবে, এমসিকিউ হবে আর কি। আমরা খতিয়ান আলোচনার পর নগ্নান বই যেহেতু সিলেবাসে আছে, এই জন্য এখন নগ্নান বইও আলোচনা করতেছি। গত ক্লাস লেকচার সম্পর্কে তাসিন খান, হ্যালো,
তাসিন খান নগদান বই সম্পর্কে বলো দেখি, গত ক্লাসে যা আলোচনা হয়েছিল নগদান বই সম্পর্কে বলো। নগদান বই সম্পর্কে বলো দেখি তাসিন খান। হ্যালো, রেদওয়ান রাদিদ বলতে পারবা নগদান বই সম্পর্কে কতদিন নগদান বই নিয়ে যে আলোচনা হয়েছিল? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। নাফিজ শাহরিয়ার বলতে পারবা নগদান বই নিয়ে যে আলোচনা হয়েছিল আমাদের, সেখানে কি বলা হচ্ছে? স্যার নগদান বইয়ের কথা। নগদান বই নিয়ে যে আলোচনা হয়েছিল না, স্যার সেখানে কি বলা হচ্ছে? নগদান বইয়ের মূল বক্তব্য কি? স্যার নগদের হিসাবের বই আর কি। আচ্ছা, তো সেখানে কর্মকাণ্ডগুলো কিরকম? স্যার নগদে পণ্য বা মানে কি বলতেছি, নগদে জিনিসপত্র মানে স্যার কি নগদের যত কিছু মানে কেনা বেচা বা হিসাব হিসাব দরকার হয় তা সংরক্ষণ করা স্যার। স্যার স্যার এখানে মূল বক্তব্য হচ্ছে টাকা বাড়লে, কোনো লেনদেন দিয়ে যদি টাকা বাড়ে তাহলে নগদান বহির ডেবিটে আসে, আর কোনো লেনদেন দিয়ে যদি টাকা কমে তাহলে নগদান বহির ক্রেডিটে আসে। এ হচ্ছে ব্যাপার। তো আমরা আজকেও কিছু অঙ্ক এবং নগদান বই নিয়ে আলোচনা করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের স্কুলের সিকিউ কিভাবে পরীক্ষা হবে? কলেজ যখন খুলবে, কলেজ যদি খুলে তখন 70 নম্বরের সিকিউ হয়, 11টা প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। বোর্ডের নিয়ম 11টা প্রশ্ন দেয়া থাকে, সেখান থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছ পেনিয়াল? স্যার নগদান বইয়ের ধারণা, ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন। এটা দেখে নাও আগে সবাই। স্যার এই বাংলা ফন্টটাতে লেখা পড়তে একটু প্রবলেম হয়। তো যদি সমস্যা হয় চোখ বন্ধ করে থাক। স্যার মানদণ্ড লেখাটা যেমন একদম পরিষ্কার,
ওইরকম হলে সুবিধা হতো স্যার। হ্যালো 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 পেনিয়াল। তারপরে আমরা শুনতে পাচ্ছ নগদান বইয়ের শ্রেণী বিভাগ। হ্যাঁ নগদান স্যার, বই শুনতে পাচ্ছি স্যার। নগদান বই কিন্তু কয়েক ধরনের হয়। ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদান বই পরিলক্ষিত হয়। নগদান বই হবে কয়েক ধরনের, সেখানে প্রকৃতি এবং আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা হচ্ছে তোমার 4টি। একটা হচ্ছে এক ঘরা নগদান বই, সেখানে শুধু নগদ টাকা নিয়ে চিন্তা করা হয়। যদি নগদ বাড়ে তখন ডেবিটে লেখা হবে, আর নগদ কমে গেলে ক্রেডিটে লেখা হবে। যেমন নগদ বিক্রয় দিয়ে নগদ বাড়ে না, তাহলে নগদান বইয়ের ডেবিটে লেখা হবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। এই হচ্ছে ব্যাপার। তারপর এখানে তোমার 2 ঘরা নগদান বইয়ে তুমি চিন্তা করবা, যেটা দিয়ে তোমার লেনদেন, যেখানে নগদ এবং ব্যাংক দুইটা লেনদেনই লিপিবদ্ধ করা হবে, সেটা হচ্ছে 2 ঘরা নগদান বই। নগদ ব্যাংক, যদি নগদ বাড়ে ডেবিটে নগদের ঘরে লিখবা, যদি নগদ কমে ক্রেডিটে নগদের ঘরে লিখবা। আবার যদি ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে হয়, ব্যাংক ব্যালেন্স যদি বাড়ে তাহলে ডেবিটে স্যার মোর্শেদকে জয়েন করেন স্যার। হ্যাঁ, মোর্শেদকে জয়েন করবে নাকি মোর্শেদকে অ্যাপ্রুভ করবে? আসসালামু আলাইকুম স্যার। এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা ঘটনা, হ্যালো, স্যার অনেক আস্তে আস্তে আছে স্যার কথা। আচ্ছা, এখন আমাদের যদি চেকে বিক্রি করা হয় তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, তখন কোথায় লিখবা? ডেবিটে লিখবা। যদি চেকে বিক্রি করা হয় তখন ব্যাংক ব্যালেন্স বাড়ে, তখন ডেবিটে লিখবা। এই আবার 3 ঘরা নগদান বই এর ক্ষেত্রে নগদের ঘর থাকবে, ব্যাংকের ঘর থাকবে, বাট্টার ঘর থাকবে। নগদের ঘর, ব্যাংকের ঘর, বাট্টার ঘর, যদি নগদ বাড়ে ডেবিটে নগদে, ব্যাংক ব্যালেন্স বাড়লে ডেবিটে ব্যাংকে, এইভাবে চলতে থাকবে। খুচরা নগদান বই আছে আবার, তাই না?
যেখানে ছোটখাটো ধরনের ব্যয় লিপিবদ্ধ করা হবে। কোনো কোনো প্রতিষ্ঠানে বর্তমানে নগদান বইয়ের পরিবর্তে নিম্নলিখিত জাবেদা প্রস্তুতের মাধ্যমে নগদ প্রাপ্তি এবং প্রদান পৃথকভাবে নির্ণয় করা হয়। তাও আছে, যেমন নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার ব্যাপার হচ্ছে যেখানে নগদ আর ব্যাংক ডেবিট থাকে সেগুলো লিপিবদ্ধ হবে। নগদ এবং ব্যাংক ডেবিট থাকলে সেটা লিপিবদ্ধ হবে নগদ প্রাপ্তি জাবেদায়। আর যদি নগদ বা ব্যাংক ক্রেডিট থাকে তাহলে লিপিবদ্ধ হবে নগদ প্রদান জাবেদায়। এরপর আমরা দেখো এখন ছক দেখতেছি, এক ঘরা নগদান বইয়ের ছক দেখতেছি, তাই না? এই ছকটা দেখো ভালোভাবে। আচ্ছা ছকে কি বলতেছে দেখো। এটা এক ঘরার ক্ষেত্রে এরকম ছক। হ্যালো হ্যালো, দেখতেছো মোর্শেদ? হ্যালো, দেখতেছো? ইয়েস স্যার দেখতেছি স্যার, ক্লিয়ার দেখতেছি। এখানে তোমার এই যে তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারিখ প্রদান, আবার ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, এভাবে লিপিবদ্ধ হবে। ভাউচার নম্বর, এখানে ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা লেখা আছে। এক ঘরা নগদান বই প্রস্তুতের ছক খতিয়ানের টি ছকের প্রায় অনুরূপ। মানে আমরা যে খতিয়ানগুলো করে আসলাম না, তার টি ছকের প্রায় অনুরূপ হচ্ছে এক ঘরা নগদান বই। এক ঘরা নগদান বইয়ের ছক। ছককে ক্রেডিট এবং ডেবিট দুই ভাগে বিভক্ত করে প্রাপ্তিসমূহ ডেবিট এবং প্রদানসমূহ ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। দুই ভাগে ভাগ করা হয় করে তোমার প্রাপ্তিসমূহ ডেবিট আর ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 5টি করে মোট 10টি কলাম সহকারে এক ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। 1 2 3 4 5 এভাবে 10টা কলাম আছে। এই নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনোই অধিক হতে পারে না, কিন্তু সমান হতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে যে এই নগদান বই, এক ঘরা নগদান বই করার সময় সবসময়ই তোমার এই ডেবিটের টাকার পরিমাণ বেশি হবে। ডেবিটের টাকার পরিমাণ বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে। উদ্বৃত্ত নির্ণয়ের পদ্ধতি খতিয়ানের টি ছকের অনুরূপ। তার মানে কি, এগুলো আমরা পরিমাণ ঘরে লিখলাম, দিয়ে টি ছকে যেটা দেখেছি, টি ছকে কি দেখেছি? টি ছকে দেখেছি তোমার যে ডেবিটের টাকা যোগ করে ওই যোগফলে ক্রেডিটে লিখে মাইনাস করা হয়। এখানে ওই খতিয়ানের ওই একই ব্যাপার। তোমার ডেবিট তোমার হাতে ছিল 3,400 টাকা খরচ হয়েছে, তাহলে তোমার কাছে এখন কত টাকা আছে? 3,000 থেকে যদি 400 খরচ হয়, কত আছে তাহলে তোমার কাছে? 3,000 থেকে 400 স্যার, তাহলে রইল স্যার 2600। 2600 টাকা হবে তোমার উদ্বৃত্ত। দেনা ও পাওনা নিষ্পত্তির সময় যথাক্রমে বাট্টা মঞ্জুর ও বাট্টা প্রাপ্তি হলে তা এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ না করে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এক ঘরা নগদান বইতে তার মানে তোমার এই বাট্টার পরিমাণ আসে না। এক ঘরা নগদান বইতে বাট্টার পরিমাণ আসবে না। তারপরে তোমার এখানে আমরা এবার দেখো এক ঘরা নগদান বইয়ের একটা
অঙ্ক দেখতেছি। স্ক্রিনের উপর মাউস ধরে হ্যালো, অটোমেটিক 11 নম্বর বইয়ের একটা অঙ্ক দেখতেছি, দেখো। দেখতেছো? জি স্যার, জি স্যার। দেখতেছো স্যার সবাই? আপনার কথাটা স্যার ইকো হচ্ছে স্যার। আচ্ছা, 11 নম্বর বই দেখো, একটা অঙ্ক দেখতেছি। এখানে শুরু যে ব্যালেন্স, এটা ডেবিটে লেখা আছে, ব্যালেন্স বিডি বলে। ব্যালেন্স বিডি বলে ডেবিটে লেখা আছে, তাই না? শুরুর টাকাটা ব্যালেন্স বিডি বলে ডেবিটে লেখা আছে। এখানে শুরুর টাকা হচ্ছে 2500। মূলধন নিয়ে আসলে এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের সিরিয়ালি লিখতে হবে। তুমি 10 তারিখের লেনদেন যদি আগে লিখো তাহলে হবে না। 10 তারিখের লেনদেন আগে লিখলা আর 2 তারিখ পরে লিখলা তাহলে হবে না, তখন ভুল হয়ে যাবে। এখানে মূলধন নিয়ে আসলে টাকা বাড়ে, এই জন্য মূলধন হিসাব লিখে টাকা ডেবিটে। 4 তারিখে ক্রয় করলে টাকা কমে, এই জন্য ক্রেডিটে। যদি টাকা কমে তখন ক্রেডিট দিকে হয়, টাকা কমলে। 6 তারিখে বিক্রয় করলে টাকা বাড়ে, এই জন্য ডেবিট দিকে 8000। বিক্রয় করলে যেহেতু টাকা বাড়ে এই জন্য ডেবিটে 8000। 10 তারিখে আলমের কাছ থেকে ঋণ নেওয়া হলো, তখন তোমার টাকা বাড়বে, ডেবিটে 15000। 15 তারিখে অগ্রিম ভাড়া দেওয়া হলো, অগ্রিম ভাড়া দেওয়া হলো বলছে না, এই অগ্রিম ভাড়া দিয়ে ক্যাশ কমে যাবে, এই জন্য ক্রেডিটে। 20 তারিখে দেনাদারের কাছ থেকে তোমার টাকা 6000 পাওয়া গেল, তাহলে ক্যাশ বেড়ে যাবে, এই জন্য ডেবিটে হচ্ছে 6000। উত্তোলন করলে ক্যাশ কমে, এই জন্য ক্রেডিটে 1000। উত্তোলন করলে যেহেতু ক্যাশ কমে যায় এই জন্য ক্রেডিটে। যন্ত্রপাতি ক্রয় করলে কি হয়? যন্ত্রপাতি ক্রয় করলে যদি নগদে কেনো তাহলে ক্যাশ কমে যায়, এই জন্য ক্রেডিটে 9000। বেতন দিলে ক্যাশ কমে যায়, এই জন্য ক্রেডিটে 3000। এভাবে লেখার পর আমরা ডেবিটের সবকিছু যোগ করলাম, যোগ করে আসলো কত? 41500 আসলো না? জি স্যার। 41500 আসলো। এটা যোগফল লিখলাম 41500, এই যোগফলই বিপরীতে লিখলাম। 41500 থেকে উপরের সব টাকাগুলো মাইনাস করে তাদের বর্তমানে হাতে আছে 17500 টাকা। ব্যালেন্স সিডি দিয়ে 17500 লেখা হবে জুনের 30 তারিখে। মে মাসের অঙ্ক হলে মে মাসের 31 তারিখে লেখা হতো ব্যালেন্স সিডি 17500। এই সিডি আবার পরের দিন জুলাই 1 বলে হয়ে যাচ্ছে তোমার ব্যালেন্স বিডি 17500। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। স্যার আমার জুন মাসে 1 তারিখটা কোশ্চেন ছিল স্যার, ব্যালেন্স বিডি নিয়ে। স্যার এখানে স্যার ব্যালেন্স বিডি আসলো কেন? বলো কি প্রশ্ন তোমার? জুনের স্যার এখানে স্যার হ্যাঁ, জুন মাসের 1 তারিখে স্যার ব্যালেন্স বিডি আসলো কেন স্যার? এটা মাসের শুরুতে যখন তোমার কিছু টাকা বিবেচনা করা হবে যে তোমার হাতে আছে, তখন ক্যাশ বেড়ে যাবে, এই জন্য ব্যালেন্স বিডি বলে ডেবিটে হয়েছে। জি স্যার। আর কোনো প্রশ্ন তোমার? ব্যাপারটা না হচ্ছে স্যার। তুমি রাত্রে টাকা রেখে ঘুমালা, সকালে তোমার হাতে ব্যালেন্স, নতুন ব্যালেন্স দিয়ে শুরু হবে না? জি স্যার। যে টাকা রেখে ঘুমালা ওই টাকাই পরের দিন হয়ে যাবে নতুন ব্যালেন্স। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডে স্যার বলো। জুন 30-এ ব্যালেন্স সিডিটা যে 17500 হবে, এটা কেমনে পাইলাম স্যার? 41500 থেকে
7,000, 4,000, 1,000, 9,000, 3,000 আছে না? জি স্যার। এগুলো সব বাদ দিয়ে হচ্ছে। মানে স্যার আমাদের মোট যেসব আয় হয়েছে সেখান থেকে আমরা ব্যয় মাইনাস করে মাস শেষে যে টাকা থাকবে সেটা বাইর করলাম। এগুলোকে মূলত ব্যয়ও বলা যাবে না, কিন্তু মনে রাখো প্রদান প্রদান আর ব্যয়ের মধ্যে পার্থক্য আছে। তুমি একজনকে টাকা দিলা, এটা প্রদান। টাকা দিলে এমনও হতে পারে যে টাকা আবার আবার ফেরত পাবা, তাই না? জি স্যার। তাহলে কি ওটাকে ব্যয় বলা যাবে? না স্যার। ব্যয় বলা যাবে না। বলতে পারো যে ক্রেডিটে যেগুলো আছে, এই 17,500 থেকে ক্রেডিটের সব টাকাগুলো মাইনাস করে ব্যালেন্স শিটই হয়ে গেল 17,500। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি এই হচ্ছে ব্যাপার। এখন স্যার কিছু শুনি না। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, নগদান বই যে 4 ধরনের, 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, আরেকটা কি ছিল? এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া, হ্যালো, তারপর আরেকটা খুচরা নগদান বই ছিল। থ্যাংক ইউ স্যার। তো এখানে তোমার এই চৌধুরী অ্যান্ড সন্সের যে 2 ঘোড়া নগদান বই এবার দেখতেছি 2 ঘোড়া আসলে কেন বলে, এখানে নগদ আর ব্যাংকের ঘর আছে, এই জন্য এটার নাম হচ্ছে 2 ঘোড়া। কিন্তু আসলে ঘর অনেক। তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, এই যে নগদ আর ব্যাংক এই 2 ঘরের জন্য বলা হচ্ছে 2 ঘোড়া। আবার এদিকে তারিখ, প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক যখন পরীক্ষা হবে তখন এই ঘরগুলো তোমার পেন্সিলের সাহায্যে টানতে হবে। পরীক্ষার সময় ঘরগুলো পেন্সিলের সাহায্যে টানা লাগবে। ব্যালেন্স বিডি মানে শুরুতে 17 সালের নভেম্বরের 1 তারিখে তোমার এখানে 17 সালের 1 তারিখে কি হলো তোমার, এই 17 সালের 1 তারিখে ব্যালেন্স বিডি 5,000 আর 3,000 হয়েছে, মানে নগদ বেড়ে গেল 5,000 আর ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল 3,000 1 তারিখে। 2 তারিখে যখন ক্রয় করা হচ্ছে চেক মারফত, যখন চেক মারফত ক্রয় করলে ব্যাংক ব্যালেন্স কি হবে বলো একজন? স্যার চেক মাস, স্যার ব্যাংক ব্যালেন্স কমবে স্যার। ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা। ঠিক আছে, ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা 2,000। 4 তারিখে দেনাদারের কাছ থেকে পেয়ে ব্যাংকে জমা, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য তোমার ডেবিটে ব্যাংকের ঘরে 6,000। তাহলে আমরা যেহেতু এখানে নগদ বাড়েনি এই জন্য নগদে লিখতেছি না, এটা খেয়াল রাখবা। হ্যালো, তাহলে এখানে তোমার 4 তারিখের পরে 6 তারিখে অফিস সরঞ্জাম নগদে ক্রয় করলে নগদ কমে যাবে। অফিস সরঞ্জাম নগদে ক্রয় করলে নগদ কমে যাবে, এই জন্য ক্রেডিটে নগদের ঘরে লিখতেছি। তাহলে নগদে আর ব্যাংকে কেন আসতেছে বুঝতেছো তো?
নগদে আসতেছে যখন নগদ কমে যাচ্ছে তখন। নগদে আসতেছে যখন নগদ নগদ কমতেছে। কমতেছে তখন। 8 তারিখে আসবাবপত্র বিক্রি করে নগদ পাওয়া গেল, এটা বলা আছে মনে করো, তাহলে নগদ বেড়ে যাবে, এই জন্য ডেবিটে নগদের ঘরে 9,000। তারপর 12 তারিখ চেকে বিক্রয় করলে ব্যাংক ব্যালেন্স কি হবে? বেড়ে যাবে। চেকে বিক্রি করলে কি নগদ বাড়বে? চেকে বিক্রি করলে নগদ বাড়বে? বলো যে কোন একজন। না স্যার, ব্যাংক না বাড়বে স্যার, স্যার। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে স্যার। এই জন্য ব্যাংকের ঘরে। মানে তুমি ঘটনা হচ্ছে ফুটবল খেললে ফুটবল বাড়বে, আর ব্যাট কিনলে ব্যাট বাড়বে। ব্যাট বাড়বে স্যার। এইভাবে চিন্তা করে লিখতে হবে যে নগদ বাড়লে নগদের ঘরে, ব্যাংকের ব্যালেন্স বাড়লে ব্যাংকের ঘরে। আর 15 তারিখে উত্তোলন করছে ব্যাংক থেকে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমবে না বাড়বে? হ্যালো, আইবিকে বললেন। স্যার ব্যাংক ব্যালেন্স কমবে স্যার। ব্যাংক ব্যালেন্স কমবে। উত্তোলন করলে ব্যাংক ব্যালেন্স কমে যাবে যদি ব্যাংক থেকে উঠাই। আর যদি তোমার ওই নগদ উঠাই, তাই না, তখন কি হবে? তখন নগদের ঘরে যাবে। 20 তারিখটা ভালোভাবে লক্ষ্য করো। 20 তারিখে যেটা ঘটনা, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে। এই লেনদেন দিয়ে তোমার একসাথে দুইটা প্রভাব পড়বে। একদিকে তোমার নগদ বেড়ে যাচ্ছে 5,000, আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে 5,000। এই লেনদেন দিয়ে দুই দিকে প্রভাব পড়তেছে, এই জন্য এটাকে বলে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা। কন্ট্রা শব্দের থেকে এই কটা লেখা হয়েছে, এখানে ব্র্যাকেটে যে ক লেখা আছে আর এখানে ক, এটা দিয়ে একসাথে দুই দিকে প্রভাব পড়তেছে। এটা লক্ষ্য করো খুব ভালোভাবে। 20 তারিখটা ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যাংক ব্যালেন্স কি হচ্ছে? হ্যালো, স্যার ব্যাংক কমে ব্যালেন্স, যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে আর নগদ বেড়ে যাচ্ছে। এই জন্য নগদ বাড়ার কারণে ডেবিটে নগদে 5,000 আর ক্রেডিটে ব্যাংকে 5,000 হচ্ছে। তাহলে এটা দেখো যে কোন ঘরে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার। তারপরে 23 তারিখে মেহজাবিনের কাছ থেকে 3,000 টাকা পাওয়া গেছে, তাহলে নগদ বেড়ে যাচ্ছে 3,000। ব্যাংকের ঘরে লিখতেছি না, কারণ এখানে ব্যাংক ব্যালেন্স বাড়তেছে না, এই কারণে আমরা সিরিয়ালি, লক্ষ্য করো, সিরিয়ালি আলোচনা করতেছি, তাই না। তারপরে যে আনোয়ারকে প্রদান করা হয়েছে 3,000 টাকা, এই জন্য আনোয়ার লিখে, যেহেতু নগদ কমে যাচ্ছে এই জন্য নগদের ঘরে হচ্ছে 3,000। আনোয়ার লিখে নগদের ঘরে 3,000। 28 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে ব্যাংকের নিয়ম হচ্ছে ব্যাংক সুদ দিলে তোমাকে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিবে। ব্যাংক কখনো তোমাকে নগদে সুদ দিবে না। যখন তুমি টাকা উঠাতে চাও তখন তুমি ব্যাংক মারফতে উঠাতে, ব্যাংকে চেক কেটে উঠাতে পারবা। সুদ যখন দিবে তখন ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? এরপর ব্যাংক মাঝে মাঝে তোমাকে বিভিন্ন সুবিধা দিচ্ছে, এই জন্য কিছু টাকা কেটে নেয় ব্যাংক, বুঝছো? কেটে নিলে ব্যাংক ব্যালেন্স তোমার কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকে 200। এভাবে লেখার পর সবসময় নিয়ম হচ্ছে কোন দিক যোগ করবা, যেদিকে টাকা বেশি সেদিক যোগ করবা। যদি ডেবিটের এই টাকাগুলো দেখো,
তাহলে দেখো ডেবিটে টাকা বেশি আছে না, ক্রেডিটে টাকা কম আছে না? হ্যালো, ডেবিটে টাকা বেশি আছে না? জি জি স্যার। স্যার। এই জন্য ডেবিট যোগ করে বসাতে হলো, বসিয়ে 22,000 হলো, আর এখানে হলো 16,300। এই 22,000 16,300 আবার এখানে লিখলাম। এখানে 22,000 আর 16,300 লিখে এই 22,000 থেকে উপরের 5,000 আর 3,000 বাদ দিলে হয়ে যাচ্ছে 14,000। এটা হচ্ছে ব্যালেন্স শিটই বাংলা। ব্যালেন্স শিটের বাংলা হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে 14,000। আবার এখানে 16,300 থেকে উপরে 2,000 2,000 5,000 2,000 বাদ দিলে হলো ব্যালেন্স সিডি 7,100 ব্যাংকের ঘরে। এই সিডি পরের দিন চলে আসবে, দিয়ে ব্যালেন্স বিডি হয়ে যাবে, যে হয়ে যাচ্ছে কত এই টাকাটা, এই 14,000 আর 7,100 যে হলো, এই টাকাটাই আবার এখানে লিখলাম। এবার তোমাদের প্রশ্ন করো, কে কে প্রশ্ন করতে চাও, কি বিষয়ে প্রশ্ন করো। এভাবে তোমাদের মধ্যে কে কে প্রশ্ন করতে চাও প্রশ্ন করো। স্যার ব্যাংক চার্জের জিনিসটা স্যার একবার বুঝে দেন। ব্যাংক চার্জের ব্যাপার হচ্ছে ব্যাংক তোমাকে কিছু সুবিধা দিচ্ছে, এই জন্য ব্যাংক মাঝে মাঝে কিছু টাকা কেটে নেয়, এটাকে বলে ব্যাংক চার্জ। কেটে নিলে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে 200 আছে। আর কার কি কোশ্চেন? প্রশ্ন নেই। বলো। আর কার কি প্রশ্ন বলো বয়েজ? আছে কারো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই স্যার। তো এইভাবে আমাদের 2 ঘোড়া চলবে। এখন কথা হচ্ছে যে স্যার 4 নম্বরের জন্য কি এত বড় অঙ্ক করব? এই প্রশ্নটা করতে পারতা। লেনদেন 4 নম্বরে যখন নগদান বই বলবে লেনদেন এত থাকবে না, লেনদেন কম থাকবে। এই যে অনেকগুলো লেনদেন এখানে আছে না, লেনদেন মনে করো তোমাকে 6টা দেয়া হবে, তখন 4 নম্বরের অঙ্ক করার জন্য উত্তরটা ছোট হবে না? জি স্যার। জি জি। এই হচ্ছে জি স্যার। ব্যাপার। এখন আমাদের স্যার 6টা এন্ট্রির মধ্যে স্যার আবার 1-2টা তো ক্যান্সেল করে দেয় স্যার মাঝে মধ্যে। 6টার মধ্যে আবার দেখা যেতে পারে যে 1-2টা আসবে না। যেমন কল কবজার অবচয় ধরলে এটা কি নগদান বইতে আসে? আমরা যে গতদিন আলোচনা করলাম যে কিছু কিছু লেনদেন নগদান বইতে আসে না, আলোচনা করছিলাম, মনে আছে? জি স্যার। ধারে ক্রয় বিক্রয় কি নগদান বইতে আসে? না স্যার। জি না স্যার। স্যার আসে না? সেগুলো অনগদ লেনদেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার 1 ঘেরা 2 ঘেরা নগদান বই কি একই নাকি একটু আলাদা আছে? ঘরের মধ্যে আমরা ভিন্নতা দেখলাম। এক ঘরের ক্ষেত্রে খালি নগদ ঘর থাকবে, ব্যাংকের ঘর থাকবে না। হ্যাঁ, এখানে এক ঘরের ক্ষেত্রে নগদের ঘর থাকবে আর ব্যাংকের ঘর থাকবে না। আর এক ঘরাতে তোমার হ্যালো, এক ঘরায় শুধু নগদ নিয়ে ভাববা, ব্যাংকের টাকা নিয়ে ভাবার দরকার নাই। এখন এক ঘরাতে খালি নগদ নিয়ে ভাববা, ব্যাংকের টাকা নিয়ে ভাবার কোনো দরকার নাই। ঠিক আছে?
দানিয়াল কি উত্তর পেয়েছো? হ্যালো, হ্যাঁ স্যার পেয়েছি স্যার আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো বয়েজ। না হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? না স্যার নাই। নাই স্যার। কোনো ধরনের কোনো কোশ্চেন নাই?